দেশকে উন্নয়নের মহাসড়কে তোলার নামে গত দেড় দশক বেহিসাবি ও পরিকল্পনাহীনভাবে দেশের যোগাযোগ খাতে বরাদ্দ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। একের পর এক বড় বড় প্রকল্প আর বৈজ্ঞানিক চিন্তা ভাবনা ছাড়াই একই জায়গায় নেওয়া হয়েছিল একাধিক প্রকল্প। অভিযোগ আছে, বড় বড় প্রকল্পের নামে অর্থ লুটপাট ও বৈদেশিক ঋণ পেতে এসব করে আসছিল শেখ হাসিনা সরকার, যার ফলে পালিয়ে যাওয়ার আগে দেশের ওপর প্রায় 18.5 লাখ কোটি টাকা ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে কর্তৃত্ববাদের সরকারের প্রধান শেখ হাসিনা। এমনকি শেষ দিকে রিজার্ভ খালি করেও উন্নয়নের নামে টাকা লুটপাট করতেও দ্বিধা করেনি এ খাতের কর্তারা। এদিকে কর্তৃত্ববাদী সরকার পালিয়ে যাওয়ার পর এখন থমকে আছে হাজার হাজার কোটি টাকার চলমান উন্নয়ন প্রকল্পগুলো। প্রশ্ন দাঁড়িয়েছে, আগের মতোই যোগাযোগ খাতের এলোমেলো উন্নয়ন চলবে নাকি রাষ্ট্রের পাশাপাশি সংস্কার দরকার এ খাতেও? দর্শক, এ নিয়ে আমাদের আজকের এখন প্রকাশ। আমরা আলোচনার নাম দিয়েছি যোগাযোগ কাঠামোর ঘুণ। আর এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের সহকারী অধ্যাপক ও যোগাযোগ বিশ্লেষক কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, আছেন রেলের ট্রেড ইউনিয়ন নেতা, রেল শ্রমিক দলের সহ সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ। আপনাদের স্বাগত। এছাড়া বুয়েট থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক। স্যার, আপনাকেও স্বাগত। নিশ্চয়ই আপনি আমাদের শুনতে পাচ্ছেন। আমরা স্যারের কাছে যাব, তার আগে আমরা একটু স্টুডিওতে যেতে চাই। শুরুতেই কাজী মোহাম্মদ সাইফুন নেওয়াজ, আপনার কাছে। আমরা শুরুতে বলছিলাম যে যোগাযোগ কাঠামোর যে ঘুণ, সেটি কি আসলে গত 15 বছর ঘুণ ধরেছে, নাকি আসলেই আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি, নাকি এর মধ্যে কোনো ফাঁকফোকর ছিল? হ্যাঁ, প্রথমে আপনি যে শেষ যে কথাটা আপনি শুরু করলেন যে আসলে যোগাযোগ কাঠামোতে আমাদের কতটুকু অগ্রগতি হয়েছে, নাকি আসলে আমরা এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বা আমাদের যেটা প্রয়োজন সেটা না করে হয়তো অপ্রয়োজনীয় জিনিসটার দিকে নজর দিয়েছি, সেটা দিয়ে আমি শুরু করতে চাই। দেখেন, যোগাযোগ ব্যবস্থাটা একটা দেশের ইকোনমির জন্য খুবই প্রয়োজন, কারণ আমি যোগাযোগ ব্যবস্থা যত ভালো করব দেখা যাবে যে আমার ডেভেলপমেন্ট পার্টনাররা কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হলে তারা ইনভেস্ট করতে আসবে। অর্থাৎ এটা আমাদের জন্য প্রয়োজন। এখন এই প্রয়োজনটাকে আমি যদি রেশনাল করতে চাই, অর্থাৎ আমি একটা রাস্তা তৈরি করব, সেই রাস্তাটা আমার ইকোনমিতে সবচেয়ে বড় আউটপুট আনবে যদি আমার এই রাস্তা তৈরি করার যে খরচ এবং এটার যে আপনার অন্যান্য আনুষঙ্গিক যে ব্যয়গুলো রয়েছে সেটা আমি কতটুকু কমাতে পারলাম। যদি আমি আয়ের চাইতে প্রয়োজন আমার রাস্তাটা এটা আমরা ধরে নিচ্ছি, যেই করুক না কেন প্রয়োজন, কিন্তু আমি যদি এটা করতে গিয়ে যদি আমার দেখা যাচ্ছে যে যেটা প্রয়োজন সেটা করলাম না, 1, 2 হচ্ছে খরচ বেড়ে গেল, 2, 3 হচ্ছে সময় বাড়িয়ে ফেললাম, 4 হচ্ছে দুর্ভোগটা চলে, তাহলে আলটিমেটলি বেনিফিটের জায়গায় যে কোনো প্রকল্পে কিন্তু কস্ট অ্যান্ড বেনিফিট একটা রেশিওটা আমাদের করতে হয়। সেটা থেকে যদি দেখা যায় যে কস্টের চাইতে বেনিফিটটা আমার সমান সমান হয়ে যায়, তাহলে কিন্তু এই টাকাগুলো আমার আমার কাজে আসলো না, বা যে আমি সেটা থেকে আরো বেশি আউটপুট পেতে পারতাম, সেটা আমার হলো না। এখন আসেন আমরা যদি একটু করে কিছু এক্সাম্পল দিয়ে বলতে চাই। ফর ইনস্ট্যান্স, আমরা সবসময় বলে এসেছি, দেখেন ঢাকা শহরের দিকে যদি আমরা তাকাই, ঢাকা শহরে যানজট একটা বড় সমস্যা, ক্ষতি হচ্ছে অনেক প্রতিনিয়তই। তাহলে আমি যদি এখন যানজটের ক্ষতি কমাতে চাই, তাহলে আমাকে যানজট নিরসনের জন্য প্রকল্প গ্রহণ করতে হবে। তো প্রকল্পগুলো বা আমাকে কিছু কাজ করতে হবে। এখন প্রকল্পের জন্য কিন্তু এসটিপি আর এসটিপিতে কিন্তু বেশ কিছু স্টেপ বাই স্টেপ প্রসিডিউর দেওয়া আছে। দেখেন, ক্লাস 5-এর একটা বাচ্চাকে আমি ক্লাস 10-এর পড়াতেই পারি, তার জ্ঞান বাড়বে মনে করে, কিন্তু আমাকে বুঝতে হবে যে তার সেই এখনো পর্যায়টা আছে কিনা, নাকি আমি 5-এর তারপর 6 ধাপে ধাপে যাব। তো দেখেন, আপনি খেয়াল করে দেখবেন বিগত বেশ কয়েক দশক ধরে কিন্তু বা বেশ কয়েক বছর ধরে কিন্তু আমরা আলোচনা করছি যে আসলে আমাদের এখন ঢাকা শহরে বা যে প্রকল্পগুলো নিব যানজট কমানোর জন্য আমাদের অগ্রাধিকার কোনটা। একটু খেয়াল করে দেখবেন, ঢাকা শহরে আমার সবচেয়ে বেশি হচ্ছে পথচারীরা হাঁটছে, তারপর হচ্ছে অ্যাক্টিভ মোড। পুরো পৃথিবী দেখেন, যারা গাড়ি তৈরি করেছে আপনার ইউরোপ, আমেরিকা, তারাও কিন্তু একটা বেসিক একটা জায়গা থেকে চলে আসছে, সেটা হচ্ছে তারা কিন্তু এখন কার সেন্ট্রিক আর শহর করছে না, তারা শহর করছে পথচারী বান্ধব বা সবচেয়ে বেশি আমি যেখানে যাত্রীকে ক্যারি করতে পারবো সেই মোডগুলোতে, ফর ইনস্টেন্স বাস বা পাবলিক ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ মোডগুলো, সাইকেল, তাদেরকে। বাট আমরা একটু খেয়াল করে দেখবেন, আমরা কিন্তু প্রকল্প নিয়েছি
একটু ইনক্লাইন্ড ওয়েতে যে আমরা হচ্ছে একটু প্রাইভেট কার চলতে পারবে, বেশি বড় সড়ো প্রজেক্ট, মেগা প্রকল্প হতে পারে, সেটা ফ্লাইওভার হতে পারে, সেটা হচ্ছে যে আমার এখন আমি বড় কোনো একটা এক্সপ্রেসওয়ে তৈরি করব, সেই দিকটায় এটা অপ্রয়োজনীয় বলবো না, বাট এই মুহূর্তে আমার জন্য প্রয়োজন হচ্ছে যে আমার এই যে আর্থিক ক্ষতিটা হচ্ছে যানজটে কমানোর জন্য আমার প্রথমেই বলা ছিল যে পথচারীদেরকে আমি একটু সুবিধা দিই, ফুটপাথটা ইনক্রিজ করি, আমি হচ্ছে গণপরিবহনকে আমাকে ভালো করতে হবে, থার্ড হচ্ছে আমার হচ্ছে যে আরও যে অ্যাক্টিভ মোডগুলো সেগুলোর জন্য ব্যবস্থা করতে হবে, এর যানজটের জন্য ইন্টারসেকশন ম্যানেজমেন্টগুলো করতে হবে, এইগুলোর চাইতে কিন্তু আমাদের বেশি নজর ছিল বড়সড় প্রকল্পগুলোতে। এটা একটা ব্যাপার। সেকেন্ড একটা ব্যাপার ছিল যে ধরেন পুরো পৃথিবী কিন্তু এখন আর ওই যে মাল্টি মোডাল একটা ট্রান্সপোর্ট সিস্টেমের কথা সবসময় বলে আসে। কেন? কারণ এটা আমরা বুঝে গিয়েছি যে আসলে শুধু সড়ক কিন্তু ডোর টু ডোর সার্ভিস দেয়, সবার আগ্রহটা ওখানেই থাকে, কিন্তু আমাকে কিন্তু সড়ক থেকে যখন যাত্রীগুলোকে বিভিন্ন মোডে যদি আমি ট্রান্সফার করতে পারি আমার প্রেশারটা কমে যায়। সেই দিকে কিন্তু আমাদের সুযোগ ছিল রেলের সাথে কানেক্ট করা, আমাদের সুযোগ ছিল ঢাকা শহরে যে নদীগুলো রয়েছে চারপাশে সেটাকে কিন্তু কানেক্ট করা। আপনার তো মনে থাকবে যে একটা সময় কিন্তু গাবতলী থেকে ওয়াটার বাস, সার্কুলার বাস কিন্তু হয়েছিল। এই পয়েন্টটা নিয়ে আমার মনে আছে বেশ কয়েকবার আমি আলোচনা করেছিলাম যে দেখেন গাবতলী যে টার্মিনালটা নিয়ে গিয়েও দেখেছি, টার্মিনালটা ঠিক করে ওয়াটার বাসের জন্য আপনার জায়গা ঠিক করেছে, সবই ঠিক করেছে, কিন্তু আমি রাস্তা থেকে যে ওই টার্মিনাল পর্যন্ত যাবো সেই রাস্তাটা কিন্তু ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ঠিকঠাক করা নেই, অর্থাৎ গরুর হাটের কাদা মেখে কিন্তু ওই যাত্রীরা আর সেখানে যায় না, ফলে কিছুদিন পরেই কিন্তু দেখা গিয়েছে ওই প্রকল্পটা কিন্তু আর কাজ করেনি, অথচ কিন্তু ইনভেস্টমেন্ট কিন্তু হয়ে গেছে, মানুষের টাকা কিন্তু ইনভেস্টমেন্ট হয়ে গেছে, বাট কানেক্টিভিটিটা আমি করলাম না। আরেকটা ছোট্ট উদাহরণ দিই, হাতির ঝিলে যে আপনি দেখবেন ওয়াটার বাস চলে, একটু খেয়াল করে দেখবেন হাতির ঝিলে ওয়াটার বাসগুলো চাইতে কিন্তু ওই ছোটো ছোটো হিউম্যান হলার বেশি জনপ্রিয়। কেন? ওয়াটার বাসগুলো কিন্তু দেখেন একেবারে কানেক্টিভিটিগুলো এমন একটা জায়গা, ফর ইনস্টেন্স আপনি যদি বিটিভির প্রান্ত থেকে উঠেন, আপনি যদি গুলশানে যেখানে নামবেন ওখান থেকে আপনাকে আরো 1 কিলোমিটার হেঁটে হয়তো কারণ বাজার যেতে হবে, অর্থাৎ আমি কারণ বাজার পর্যন্ত যেখানে সবচেয়ে বেশি মানুষ যেতে চায় সেই জায়গা পর্যন্ত নিতে পারিনি। ফলে হচ্ছে কি আমি প্রকল্পগুলো নিয়েছি, ডেফিনেটলি আপনি দেখে সাদা চোখে মনে হবে যে হয়তো বা আমার জন্য এটা প্রয়োজন, ডেফিনেটলি প্রয়োজন, অস্বীকার করার উপায় নেই, কিন্তু এটা আমার আউটপুট দিচ্ছে না। অথচ বারবার যেখানে আমরা ফোকাস করতে চাচ্ছিলাম যে গণপরিবহনকে ভালো করা, মাল্টি মোডাল ডিসিপ্লিন নিয়ে আসা, তারপর হচ্ছে যে আমার অ্যাক্টিভ মোডগুলোকে একটু প্রাণবন্ত করা, ফুটপাথগুলোকে প্রাণবন্ত করা, এই জায়গাগুলোতে কিন্তু নজরটা দিচ্ছি না, কারণ এই জায়গাগুলোতে আসলে খুব বেশি ইনভেস্টমেন্ট লাগে না। সেক্ষেত্রে মানে ব্যবহারের চেয়ে প্রকল্পগুলো খরচটার দিকে বেশি মোটা তাজা কতটুকু সেই দিকে নজর ছিল। আমি আবার ফিরবো। দর্শক দেখছেন এখন প্রকাশ। আমরা একটু যেতে চাই বুয়েটে, আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর শামসুল হক। স্যার, একটু আপনার কাছে জানতে চাইবো, আপনি বারবার বলছিলেন পদ্মা সেতুর কথা, যে পদ্মা সেতু যখন চালু হয় যে পদ্মা সেতুকে কিভাবে পণ্যবাহী গাড়ি ব্যবহার করা বাড়ানো যায় সেদিকে আপনি বারবার নজর দেওয়ার কথা আমাদের সাথে বলেছেন, এই স্টুডিওতে বলেছেন, সংবাদে বলেছেন। একই সঙ্গে পদ্মা সেতুতে যখন 1 লেনের রেল করা হয় সেটি নিয়েও আপনি দ্বিমত পোষণ করেছেন বিভিন্ন সংবাদে বা বিভিন্ন আলোচনায়। বিআরটি নিয়েও আপনি কথা বলেছেন, যে বিআরটি কতটা গাজীপুরের যে লেন রয়েছে বা সড়ক ব্যবস্থা সেখানে কতটুকু ওই করিডোরে কতটা বাস্তবসম্মত হবে তা নিয়েও আপনাদের প্রশ্ন ছিল। আমাদের সঙ্গে যারা ছিল সাইফুন নেওয়াজ ভাই, তারও সব প্রশ্ন ছিল, আপনারও ছিল। স্যার, সব মিলিয়ে কী মনে হয়েছে এই প্রকল্পগুলো কতটা আসলে বাস্তবসম্মত ছিল বা বিজ্ঞান ভিত্তিক ছিল, এবং এখন কি করণীয় হতে পারে? ধন্যবাদ আপনাকে। কিছু কিছু প্রকল্প যেগুলি ছিল ওগুলি ওভারডিউই ছিল, যেমন পদ্মা ব্রিজ। এই ডাইরেক্ট কানেক্টিভিটিটা কিন্তু আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদের সাথে খুব দরকার ছিল, খুবই দরকার, নিশ্চিতভাবেই। কেউ সমুন্নয়ন পায়নি, উন্নয়ন বঞ্চিত ছিল। কিন্তু আমি বলবো আমাদের দেশের সমস্যাটা হলো আমরা কিন্তু অবকাঠামো উন্নয়ন করার সময় সুন্দর সুন্দর কথা বলি যে পদ্মা ব্রিজ হলে 1.2% জিডিপি হবে, দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়ন ত্বরান্বিত হবে, জব ক্রিয়েশন হবে, এত সুন্দর সুন্দর কথাগুলি আমরা বলি, কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে শুধু অবকাঠামোটা করি। এটার সাথে যে সম্পূরক পরিকল্পনা করতে হবে যে আমি দক্ষিণ পশ্চিমাঞ্চলে শিল্পায়ন চাচ্ছি এবং জব ক্রিয়েশন চাচ্ছি, তাহলে তো একটা ল্যান্ড ইউজের একটা প্ল্যান করতে হবে। তো সো আমাদের এখানে সবার নজরটা চলে গেছে টপ টু বটম ওই বিনিয়োগ, উন্নয়নে, পরিকল্পনায়,
যেহেতু এই জায়গার মধ্যে অর্থের কোনো একটা সংস্থান নাই এবং ইনসেন্টিভ নাই, তো যার ফলে হয় কি প্রজেক্টগুলি হচ্ছে কিন্তু তার যেই প্রাক্কলিত জনসুযোগ এবং ইউটিলিটিটা পাওয়ার কথা আমরা পাচ্ছি না, কারণ সম্পূরক যে পরিকল্পনাটা ধারাবাহিকভাবে করে এটার সাথে সংযোগ করার কথা ছিল সেটা কেউই নজর দেয়নি এবং নজর না যে দিল না, যারা যারা বলল আমাদের এত উন্নয়ন হবে কিন্তু পরিকল্পনাটা করলো না, এটার জন্য কিন্তু আবার জবাবদিহি করতে হয় নাই। তো আমি বলবো আমাদের যোগাযোগ ব্যবস্থার অনেকগুলি প্রকল্প হয়েছে, খণ্ডিত উন্নয়ন হয়েছে, কিন্তু উন্নয়নের কথাটা যখন বলেছিল তখন কিন্তু পূর্ণাঙ্গ কথা বলে এত বেশি বেশি টাকা পয়সা নেওয়া হয়েছিল। এবং আরেকটা জিনিস আমি বলবো, আমরা এখন যেই মাপের উন্নয়ন করছি, যেই নলেজে উন্নয়ন করছি, পৃথিবী কিন্তু সেই জায়গায় নাই। এখন স্মার্টিফিকেশনের যুগ, আধুনিক যুগ, আমার এক বিনিয়োগে দুইটা সিনার্জি পাবো। যেমন পদ্মা করিডোর, এটা ট্রান্সপোর্ট করিডোর হবে কেন, এটা তো একটা ইকোনমিক করিডোর হবে। এই মেরুদণ্ড তৈরি করলাম, তার আশেপাশের জমিটাকে তার সাথে সমন্বয় করব। এই জমিটা আমি ছেড়ে দিলাম, এখন থিম পার্ক হচ্ছে, রেজর্ট হচ্ছে, এলোমেলো উন্নয়ন হচ্ছে, কিছুদিন পরে এরাই এই মহাসড়কে চলে আসবে। তাহলে তো এইটার আমি যে ব্রডব্যান্ড কানেকশন সেইটার উপযোগিতা তো পাবো না। তার মানে কি আমরা ট্র্যাডিশনাল উন্নয়ন করছি এবং যারা যারা করছি তাদের ডিপার্টমেন্টগুলি পরিকল্পনার কোনো ইউনিটি নাই। কোনো জাতি যদি পরিকল্পনাহীন অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করে, বিনিয়োগটা দেখতে চৌকস হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে টেকসই দ্রুতগতির উন্নয়নের যেই মেজাজটা থাকার কথা সেটা কিন্তু এটার মধ্যে থাকে না। সো আমি বলবো আমাদের এখানে হয়তো বিনিয়োগে অনেক আগ্রহ আছে, পরিকল্পনা এইটার মধ্যে কিন্তু যোজন যোজন ঘাটতি আছে এবং এইটা প্রথমে আরম্ভ হয় পরিকল্পনা কমিশন। নামটা পরিকল্পনা কমিশন কিন্তু কাজে হচ্ছে হলো কি অডিটিং করা, কার কয়টা গাড়ি নিচ্ছে, কয়টা ট্রিপ দিচ্ছে, বাইরে আছে কিনা। তা পরিকল্পনা কমিশন তো বাংলাদেশকে ধারণ করবে, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার একটা ভারসাম্যপূর্ণ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে, তারাই তো এটাকে হ্যান্ডশেক করিয়ে দিবে। দুর্ভাগ্য সেখানে একটা পরিকল্পনাবিদ নাই। আগেও কিছুটা সুযোগ থাকলেও এখন এটা একটা কোটারি করে ফেলেছে এবং এই সরকারই কিন্তু এত দুর্বল ছিল, এই মন্ত্রণালয়ের কিছু কিছু ব্যুরোক্রেটের অতি উৎসাহে আমি বলবো পরিকল্পনাতে একদম আমরা ইগনোর করে ফেলেছি, যেই কারণে আমরা পরিকল্পনাহীন একটা উন্নয়ন যত্রতত্র করছি। করার ক্ষেত্রেও এই মন্ত্রণালয়ের রোগগুলি এখানে চলে আসছে, যার ফলে নিজেরাও ইন্টারেস্টেড গ্রুপ হয়ে গেছে, প্রজেক্টগুলি ঝুলে যাচ্ছে। কে এটার অ্যাকাউন্টেবিলিটি নিবে? আগে নিত মন্ত্রণালয়, যদি ডিপার্টমেন্ট ঘাটতি করত মন্ত্রণালয় দায়িত্ব নিত, এটা ইনভেস্টিগেশন করত। মন্ত্রণালয় ঝুঁকি নিলে সে যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে সংসদীয় কমিটি তাকে এখানে অ্যাকাউন্টেবিলিটি করত। কিন্তু এখন উন্নয়নের জোয়ারে সবাই একসাথে হালুয়া রুটি খাওয়ার পর কেউ কারকে অ্যাকাউন্টেবিলিটি এস্টাবলিশ করে না, যার ফলে গুড গভর্নেন্সের এখানে যথেষ্ট ঘাটতি। আমি সেই কারণেই বলবো আমাদের এই ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে, এই বিনিয়োগগুলির জন্য প্রকৃত রিটার্ন যেটা আসার জন্য যে পরিপক্ক নলেজ, সুশাসন এবং জবাবদিহিতাটা দরকার, এটা টোটালি এলোমেলো হয়ে লুটপাটের একটা জায়গা হয়ে গেছে টপ টু বটম। জি স্যার, আমি আবারও ফিরবো স্যার এই বিষয়ে। আপনি বলছেন যে একটি লুটপাটের জায়গা হয়ে গিয়েছে, আমরা এখান থেকে আপনার কাছে ফিরবো। একটু যেতে চাই ইমরুল কায়েস পলাশ ভাই আপনার কাছে। রেল নিয়ে আপনারা কাজ করছেন, আপনারা ট্রেড ইউনিয়ন করছেন, রেলে তো অনেক বরাদ্দ হয়েছে স্বাধীনতার পর। যদি বলি আমরা গত 15 বছরে কিন্তু বিপুল পরিমাণ অর্থ রেলে বরাদ্দ হয়েছে। স্বাধীনতার পর যদি এটি বরাদ্দ বঞ্চিত ছিল, কিন্তু সেই যে বরাদ্দটি হলো সেটি কি মনে করছেন আপনারা, কতটা সঠিকভাবে এই টাকাগুলো বাস্তবায়ন হয়েছে বা রেল কতটা আসলেই রেলে গতি ফিরে এসেছে? আমি সত্যি আপনার কাছে জানবো পলাশ ভাই। তবে দর্শক, তার আগে নিতে ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরেই, সঙ্গেই থাকুন।
ফিরে এলাম বিরতির পর। কথা বলছিলাম যোগাযোগ কাঠামোর ঘূর্ণি। আমরা ছিলাম ইমরুল কায়েস পলাশ ভাই আপনার কাছে। আপনি রেলের ট্রেড ইউনিয়ন একজন নেতা, জানতে চাচ্ছিলাম যে রেলে কতটা গতি ফিরেছে গত 15 বছরে, যে পরিমাণ বিনিয়োগ হয়েছে সেই তুলনায়? ধন্যবাদ আপনাকে। স্যার যথার্থ জায়গায় নোটিশ করেছেন, সেটা হচ্ছে পরিকল্পনার অভাব। এটা শুধু এই পদ্মা সেতুতেই আমরা যে রেল লাইনটা করলাম, এটা যদি কেন আমরা ডাবল করলাম না? আপনি দেখেন ট্রেন যখন চলে দ্বিমুখী চলে, আপ অ্যান্ড ডাউন। এখন যখন এক লাইন থাকবে তখন কিন্তু ওই লাইনে আপ অ্যান্ড ডাউন দুটো ট্রেনই চলতে হবে। তখন একটা ট্রেন দাঁড়িয়ে থাকবে, আরেক ট্রেন চলবে, আসবে। পাশাপাশি যে স্টেশনগুলো আমরা এখন করা হয়ে গেছে, এগুলো কিন্তু এখনও চালু হয় নাই। আমরা কিন্তু তাড়াহুড়ো করে এটা উদ্বোধন করছি। এমনকি ওইসব স্টেশনে পরিচালনা করার জন্য যে কর্মচারীদের নিয়োগ এবং পদায়ন, এই পদও কিন্তু আমরা সৃষ্টি করি নাই। সম্পূর্ণ একটা অপরিকল্পিত কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি। আরেকটা জিনিস দেখেন, আমরা কিছুদিন আগে টঙ্গী ভৈরব ডাবল লাইন করলাম মিটার গেজ, কিন্তু আমরা সেকেন্ড পার্টে এখন আমরা চলে গেলাম আখাউড়া থেকে চিনকি আস্তানা পর্যন্ত ডাবল লাইন ডুয়েল গেজ। এই যে মধ্যবর্তী অংশে ডুয়েল গেজটা করে যে আমি অধিক বিনিয়োগটা করলাম, এটা কেন করলাম? যেখানে আমাদের দুই দিকেই মিটার গেজ রেল। যখন এই টঙ্গী ভৈরব বা আখাউড়া সেকশনটা ডুয়েল গেজ না হবে ততদিন পর্যন্ত তো ব্রড গেজ ট্রেন চলবে না। তো আমরা মাঝখানে যে বিনিয়োগটা করলাম, এটা কি সুপরিকল্পিত নাকি অর্থ লোটপাট? এটা একটা চিন্তার বিষয়। এবং এই সেকশনে আমরা যেসব স্টেশনগুলো করলাম, হিউজ ইনভেস্টমেন্ট করলাম, খুবই চমৎকার করে করলাম, অথচ ট্রেন দাঁড়ায় নাই সেসব স্টেশনে, কোনো কর্মকাণ্ড নাই। তা আমরা কেন এই ধরনের বিনিয়োগে আমরা যাব? ঋণের বোঝা আমাদের কাঁধে দিন দিন বাড়ালাম। আপনি আরেকটা জিনিস জানেন যে ড্যামো ট্রেনটা কেন আনলাম? আমরা হাই স্পিড ট্রেন চালাবো, সেই জন্যই তো ড্যামো এনে যে বিশাল পরিমাণ উদ্বোধন করলাম। কিন্তু এটা কেন আমরা চালাতে পারলাম না? এটা এখন আমাদের পড়ে আছে এই ঢাকা লোকোশেডের একদম জনাকিনে একদম নষ্ট অবস্থায়। হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়ে চলে গেল, এর কোনো বিচারও হলো না। এই বিনিয়োগ নিয়ে প্রশ্ন এখন আসছে, এটা আমরা আশা করি বর্তমান সরকার বিচার করবে এই অর্থের লুটপাটের বিষয়ে। আমাদের সবচেয়ে বড় যে চাহিদাটা ছিল রেলের, দীর্ঘদিনের দাবি, এটা স্যার জানেন, ঢাকা লাকসাম কড লাইন। আমাদের যে মেইন করিডোরটা যে ঢাকা চট্টগ্রাম রেল লাইনটা হচ্ছে বাণিজ্যিক রেল লাইন। এইটা সমীক্ষা কয়েকবার হলো, কিন্তু অদ্যাবধি এটা কোনো মুখই দেখলো না। কেন দেখলো না? এটা আমাদের একটা চিন্তার বিষয়। আমরা অনেক জায়গায় বিনিয়োগ করলাম, যদি আমরা ঢাকা লাকসাম কড লাইন করতে পারতাম তাহলে আমাদের রেল লাইনের দূরত্বটা অনেক কমে যেত। আমরা এখন তো নরসিংদী হয়ে ঘুরে যাই, সেখানে পণ্য পরিবহন, জ্বালানি পরিবহন, যাত্রী পরিবহন সব ক্ষেত্রেই আমাদের মিনিমাম তো 2 থেকে আড়াই ঘন্টা অবশ্যই কমতো সময়। আমরা সেখানে বিনিয়োগ করলাম না, অথচ বিভিন্ন জায়গায় আমরা বিনিয়োগ করলাম, ডাবল লাইন করলাম, সিগন্যালিং বিভিন্ন প্রকল্প নিলাম। এই যে আমাদের সিগন্যালিং যে প্রকল্পগুলো নিলাম, সেই সিগন্যালিং প্রকল্পগুলো এক এক সময় এক একটা কোম্পানিকে আমরা নিয়ে আসলাম। এক একটা কোম্পানি এক এক ধরনের টেকনোলজি, এই টেকনোলজিকে নিয়ে সারা বাংলাদেশকে একটা সিগন্যালিং মিউজিয়ামে পরিণত করছি। আপনি দেখবেন অনেক কোম্পানি একটার সাথে একটা ইন্টারফেস আমরা মিলে না, তা আমরা সেই ধরনের প্রকল্প গ্রহণ করলাম। আরেকটা দেখেন, সবচেয়ে জরুরি ছিল আমাদের ঢাকা টঙ্গী 4 লেন যে প্রজেক্টটা, সেই প্রজেক্টটা 2018 সালে উদ্বোধন হলো, অদ্যাবধি এটা মুখ দেখলো না। এখন পর্যন্ত অধিগ্রহণ বিভিন্ন কাজ চলতেছে, কিন্তু পাশাপাশি আমরা দেখলাম আখাউড়া থেকে আগরতলা এই রেল লাইনটা হয়ে গেল, উদ্বোধনও হলো, সেটা আমাদের চালু হয়ে গেল। কিন্তু আমাদের সবচেয়ে প্রয়োজন যেটা, যে 4 লেন প্রজেক্টটা, এটা আমরা এখনও বাস্তবায়ন করতে পারলাম না, যেখানে ট্রেনের ডেনসিটি বেশি। বাংলাদেশের সকল ট্রেন তো আপনার ঢাকামুখী আসে, এবং সেই জায়গাতেই আমরা কিন্তু করতে পারলাম না। এখন এই যে আমরা এই বিবেচনা, রাষ্ট্রের চিন্তা না করে, দেশপ্রেমকে চিন্তা না করে আমরা যে উন্নয়ন কাজগুলো করে এক এক ধরনের এক একটা কাজ করে আমরা কিন্তু একটার সাথে মিলাতে পারতেছি না, আমরা যেটা প্রায়োরিটি দিতে পারতেছি না। এইসব জায়গায় আমাদের কিন্তু অনেক কাজ করতে হবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আরেকটা হচ্ছে আমরা ওই যে রেল লাইনগুলো আমরা বসাচ্ছি, এখন 90 পাউন্ড রেল নিয়ে আসছি আমরা, এটা স্যার জানেন, ওই যে আমাদের আখাউড়া থেকে কুমিল্লা সেকশনটাতে আমরা নিয়ে গেলাম, কিন্তু এর আগে আমরা 75 রেল। ঠিক আছে, এই যে টেকনোলজিক্যাল কিছু প্রবলেম আছে, এগুলা কিন্তু আমরা ওই যে স্যার বললেন সঠিক,
প্ল্যানিংটা আসলে সমন্বিত হচ্ছে না। যেখানে বিনিয়োগ দরকার সেখানে না করে অন্য জায়গায় হয়তো বিনিয়োগ করা হচ্ছে। আনপ্ল্যান্ড ওয়েতে আমরা বিনিয়োগগুলো করে ফেলছি। এখন আমাদের এখান থেকে আমাদের উপকারিতা আসতে আমাদের আরো বিনিয়োগ করতে হবে। জি, আপনার কাছে আবার ফিরছি। দর্শক দেখছেন এখন প্রকাশ, আমাদের সাথে রয়েছেন ডক্টর মোহাম্মদ শামসুল হক স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, পলাশ ভাই যে বিষয়টি বলছিলেন যে যেখানে বিনিয়োগটা গুরুত্বপূর্ণ ছিল সেখানে না করে যেখানে গুরুত্বহীন সেসব জায়গায় রেলে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জেলায় বিনিয়োগ হয়েছে, তার অভিযোগ ছিল যে সেবা দেবার চেয়ে লুটপাটের একটি বেশি উদ্দেশ্য ছিল। আপনার কাছে এমনটি মনে হয়েছে কি না গত 10-15 বছরে যে বিভিন্ন রেল খাতে বিনিয়োগ হয়েছে? ছোট্ট করে জানতে চাই। আমি বলবো যে পলাশ সুন্দরভাবে এইগুলিকে ডকুমেন্ট করেছে। আসলে প্রত্যেকটা জিনিসই কিন্তু রেলের জন্য প্রযোজ্য। পরিকল্পনাহীনভাবে প্রজেক্ট নিয়েছে, সমন্বয় করেনি, গুরুত্বপূর্ণ যে কাজগুলি করার কথা ছিল সেটা করেনি। বিশেষ করে কন্টেনারাইজেশন, আমি যদি অর্থনীতির ভূমিকা রাখতে চাই, রেলকে সেই ভূমিকার জায়গায় নিতে চাই, যেটা সব জায়গায় আছে, যে কন্টেনার পরিবহন করবে, সড়ক থেকে যানজটের যে একটা বড় উপাদান হচ্ছে হলো আমাদের কাভার্ড ভ্যান, এই কন্টেনারকে ডিসম্যান্টেল করে 3টা ট্রাকে নিয়ে যায়। এটাকে যদি আমি আনলোড করে নিয়ে আসতে পারতাম ট্রেনে, তাহলে কিন্তু রেল যেমন উপকার পেত, অর্থনীতিও কিন্তু উপকার পেত, এবং প্রতিটা কন্টেনার থেকে রেলের কিন্তু বড় একটা ইনকাম হতো, এবং সেইটা দিয়ে কিন্তু যাত্রীর সেবার মানটা বাড়াতে পারতো। স্যার, একটু সঙ্গে জানতে চাই যে পদ্মা সেতুতে কি স্যার যে রেল করা হলো, রেল সেতু, সেখানে কি স্যার ডাবল লাইন দেওয়া সম্ভব ছিল? অবশ্যই। উপরে 4 লেন আর রাস্তা আছে, তাহলে নিচে কেন 1 লেনেরই হবে? আমি জানি না, আমি কয়েকবার ভিজিট করেছি, ইভেন বিদেশি কনসালটেন্ট যারা, আমি যখন শকড, অনেক রাগারাগি করছিলাম, তখন কিন্তু বিদেশি কনসালটেন্টরা বাংলা ভাষা বোঝে না, কিন্তু বুঝে ফেলেছে আমি পরিকল্পনা নিয়ে এটাকে অবজেকশন দিচ্ছি। তখন তারা বলল যে তোমাদের এখানে কি কোনো পরিকল্পনাবিদ নাই? তুমি পুরো ট্র্যাকটাও যদি 1 লাইন করো, ব্রিজে তো 2টা লাইন করতে পারতা, অথবা এক সাইডে করো, ভবিষ্যতে আরেক সাইডে তুমি আরেকটা লাইন করতে পারতা, কিন্তু মাঝখানে তুমি একটা ট্র্যাক দিয়ে দিলা। এত শর্ট সাইটের ডেভেলপমেন্ট, এত বড় বিনিয়োগে ওরাও কিন্তু অ্যাস্টনিশড হয়ে গেছে। আমাদের দেশে সম্ভব এগুলি, কারণ পরিকল্পনাটা আমরা করার সময় তাড়াহুড়া করে ফেলি। দেশের জন্য কোনটা লাগবে, দীর্ঘমেয়াদে কোনটা টেকসই হবে এবং অর্থনীতিতে উপযোগিতা তৈরি করবে, এসব চিন্তা ভাবনা না করে আগে প্রজেক্ট করি। আমি বলবো, আমি নিবিড়ভাবে এই উন্নয়নের সাথে জড়িত ছিলাম। প্রত্যেকে তার বেনিফিটের কথা ভেবেছে, দেশের বেনিফিটটা মুখে বলেছে প্রজেক্ট নেওয়ার জন্য। আসলে ব্যক্তি উন্নয়নের জন্য এই প্রজেক্টগুলি হয়েছে, এবং এগুলি যদি অডিট হয়, এবং হওয়া উচিত, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে অ্যাকাউন্টেবল করা, যে তোমাদের প্ল্যানিং ইউনিটের ইনপুটটা কি। এত হাজার কোটি টাকা উন্নয়ন করলা একটা ব্রিজের মধ্যে, যেখানে 100 বছর আগে হার্ডিঞ্জ ব্রিজ করেছে 2টা ট্র্যাক দিয়ে, তখন তো এত চাহিদাও ছিল না, কিন্তু তারা দূরদর্শী ছিল, পরিকল্পনায় চৌকস ছিল। আর আমরা 100 বছর পর এসে $3 বিলিয়ন প্রজেক্টে একটা ট্র্যাক করেছি। এটা অমার্জনীয় একটা অপরাধ হয়েছে, এটার জন্য কাউকে না কাউকে অ্যাকাউন্টেবল হতে হবে। আমরা ফিরবো, জানতে চাই স্যার যে বিষয়টি খুব স্পষ্ট করে বলছিলেন যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সবাইকে এর জন্য তিনি তদন্ত করে বা অ্যাকাউন্টেবল করবার কথা বলছিলেন। স্যার, আপনি শুরুতে আমরা শুরু করার আগে কথা বলছিলাম যে এখন কিন্তু রাষ্ট্র সংস্কার চলছে। ছাত্র জনতার আন্দোলনের পর, গণঅভ্যুত্থানের পর এই কর্তৃত্ববাদী সরকার যখন পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এখন ছাত্র জনতা বলছে আগে রাষ্ট্র সংস্কার করতে হবে। আপনি কি মনে করেন রাষ্ট্র সংস্কারের পাশাপাশি যে পুরো যোগাযোগ ব্যবস্থা, পুরো যে একটু উন্নয়ন চলছে, বিশাল কর্মযজ্ঞ গত 10-15 বছর ধরে, সেখানেও আরও বেশি কি কি সংস্কার বা কোনগুলোকে গুরুত্ব দিয়ে করা উচিত? আমি সূত্র জানবো সাবুন্নাজ ভাই। তো দর্শক, তার আগে ছোট একটু বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন।
ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম যোগাযোগ কাঠামোর ঘূর্ণি। আমরা ছিলাম সাইফুন নওয়াজ আপনার কাছে। যে রাষ্ট্র সংস্কার চলছে, আপনারা তিনজনই বলছিলেন যে গত 10-15 বছর যে উন্নয়ন হয়েছে এটি অনেকটাই অপরিকল্পিত, এবং সেখানে যারা পরিকল্পনাবিদ বা যারাই বিষয়ে বিশেষজ্ঞ তাদেরকেও রাখা প্রয়োজন মনে করেনি কর্তৃত্ববাদী সরকার। সেখানে এখন তো যে উন্নয়ন চলছে এটিকে সমন্বয় করা বা কি করণীয় বলে মনে করছেন? আচ্ছা, আজকে তো আমরা এমন একটা জায়গায় এসে কথা বলছি যে আমরা আসলে প্রত্যেকেই স্বপ্ন দেখছি নতুন একটা বাংলাদেশ, বা হচ্ছে আমরা পৃথিবীর অনেক রাষ্ট্রকে দেখে আমরা হয়তো আফসোস হতো, বাট সেটা কিন্তু এখন আমরা স্বপ্ন দেখছি হয়তো বাংলাদেশটাকে আমরা সেই জায়গায় নিতে পারবো। কারণ এতদিন পর্যন্ত কিন্তু দেখা গিয়েছে যে আমরা বিভিন্নভাবে বলেছি, ইনিয়ে বিনিয়ে হোক সজোরে হোক আমরা আলোচনা সমালোচনা করেছি, বাট এখন যে কথাগুলো সম্ভব ছিল আমরা করার চেষ্টা করেছি। এখন যেটা হচ্ছে যে আমি আপনার প্রশ্ন উত্তর মানে ওয়ার্ল্ড ব্যাংকের একটা আপনার তারা আমাদের দেশে কেন প্রকল্প ব্যয় এত বেশি সেটা নিয়ে তারা বেশ কিছু কারণ উল্লেখ করেছে। খুব মোটা থেকে কয়েকটা কারণ যদি আমি বলি, তার মধ্যে একটা ছিল যে ফর ইনস্ট্যান্স একটা খুব কমন একটা ব্যাপার নিয়ে আমরা প্রায় আলোচনা করতাম যে পৃথিবীর অন্যান্য দেশে পার কিলোমিটার রোড কস্টের চাইতে আমাদের কেন প্রায় 10-12 গুণ বেশি খরচটা বেশি হচ্ছে কেন। বিভিন্ন সময় আমরা কিন্তু বলার চেষ্টা করেছি কিছু কিছু কারণ রয়েছে, যৌক্তিক কিছু কারণ রয়েছে, খরচে বেড়ে যায়, কিন্তু তার মানে এই না যে 10-12 গুণ হয়ে যাবে। তো ওয়ার্ল্ড ব্যাংক কয়েকটা কারণ বলেছে কেন খরচটা বেশি হয়, তো সেটা যাতে আমরা না করি এই জন্যই বলছি কারণগুলো। তো এক নম্বর তারা বলেছে যে আসলে বাজার থেকে রাস্তা আমি যে করছি সেটা অর্থাৎ গ্রোথ সেন্টার থেকে রাস্তাটা কানেক্টিভিটি নাই। এটা কিন্তু দেখেন পয়েন্টে কিন্তু খুব বোঝার চেষ্টা করি আমরা। তার মানে স্যার যেটা বলেছেন যে পরিকল্পনা, আমি একটা রাস্তা করছি সেটা ম্যাক্সিমাম ইউজ। দেখেন আমি যখন আমি ইনভেস্ট করব আমাকে বিভিন্ন সম্পদ তৈরি করতে হবে। ফর ইনস্ট্যান্স আপনি দেখবেন একটু হসপিটাল করলে একটা সময় কিন্তু শুধু ডাক্তার আর রোগীর জন্য বেড রাখতো, এখন কিন্তু ক্যান্টিনও রাখে, ফার্মেসিও রাখে। কেন? রোগীর সাথে যারা তারা ক্যান্টিনে একটু খাবার দাবার করলে ইনকাম হবে হসপিটালের। কনসেপ্টটা ভালো করে খেয়াল করেন, কিডস জোন রাখে। কেন? কারণ শুধুমাত্র হসপিটাল কনসেপ্ট থেকে এখন কিছু ল্যাটারাল ইনপুট দিয়েছে, কারণ তারা জানে আমাকে সম্পদ ক্রিয়েট করতে হবে ইনভেস্ট থেকে। তো আমি একটা রাস্তা তৈরি করব বা ইভেন আমি মেট্রো তৈরি করব, ওয়াই নট আমি মেট্রো যে কানেক্টিভিটিটা হচ্ছে সেখানে যাতে আমার আর ইনভেস্টমেন্ট আসে সেটার দিকে আমাকে যেমন খেয়াল রাখতে হবে। পরিকল্পনাগুলোতে আমাদের গলত ছিল, তারা এই পয়েন্টটাকে উল্লেখ করেছে যে আমার কানেক্টিভিটি নাই। সেকেন্ড হচ্ছে যে মানে একই একটা বা দুটো কোম্পানি বারবার পাচ্ছে, মানে কোনো আমার যারা কাজ পাচ্ছে কোনো কম্পিটিশন নাই। ফর ইনস্ট্যান্স যারা টেন্ডার নিচ্ছে এখানে যখন কোনো কম্পিটিশন থাকবে না, মানে তখন মনোপলি যখন হয়ে যাবে তখন ডেফিনেটলি কাজের মানও ভালো হবে না, খরচও ডেফিনেটলি বেড়ে যাবে, কারণ আর কেউ তো নাই। অনেক প্রকল্প পরিচালকের সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, তারা বলেছে ভাই আমরা কন্ট্রাক্টরকে মানাতে পারি না, বলতে পারি না। কেন? কারণ দেখা যায় টাকা আমি বড়জোর আমার ক্ষমতা হচ্ছে শুধু একটা চিঠি দেওয়া, বাট এই চিঠি সে কোনো গুরুত্ব দেয় না, কারণ বড়জোর সে জানে যে আমি তাকে চাইলেই বাদ দিতে পারবো না, আমার সেই ক্ষমতাটা নাই। সো আর বাদ দিতে গেলে 3 বছরের আবার প্রকল্প পিছিয়ে যাবে, সেটা আবার সরকার এখানে চায় না। ফলে কন্ট্রাক্টর বুঝে গিয়েছে যে প্রকল্প পরিচালক কখনই কাজ হাতছাড়া হবে না, সে তার মতো করেই কিন্তু কাজটা করে। থার্ড, তারা যেটা উল্লেখ করার চেষ্টা করেছে যে আসলে আমাদের এখানে দুর্নীতি যেমন বলেছে, পাশাপাশি হচ্ছে যে সংঘাত, এটা কিন্তু আমরা এড়াতে পারি না হয়তো অনেক সময়। এবং একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আমাদের এই যে কারণগুলো উল্লেখ করেছে, আমি মোটা থেকে কয়েকটা কথা বললাম, এই কারণ আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, পরবর্তীতে আমাদের জন্য সিস্টেমটা এমন হয় চাইলেই যেন অতিরিক্ত ফুলিয়ে ফাঁপিয়ে যেন আমি প্রকল্পগুলো আনতে না পারি। এবং দ্বিতীয় হচ্ছে এতদিন পর্যন্ত যে প্রকল্পগুলো হয়েছে, ডেফিনেটলি স্যার কিন্তু একটা কথা বলেছেন, এগুলোর কিন্তু আসলে অডিট হওয়া প্রয়োজন। কারণ ডেফিনেটলি কেউ না কেউ প্রকল্পটা তো দিয়েছে সামনে, যারা সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের চোখে যতটুকু পড়েছে হয়তো প্রশ্ন করেছে, হয়তো বা তারাও অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে, অ্যাডজাস্ট করে ফেলেছে। বাট কেন রাষ্ট্র এতগুলো টাকা খরচ করে 10-12 গুণ অর্থ আমি অন্যান্য দেশের চাইতে আমার কেন খরচ হবে, এই উত্তরটাও যেমন খোঁজা দরকার। পাশাপাশি আমাকে কিন্তু ভবিষ্যতে আমার স্ট্যান্ডার্ড সেট করা দরকার, এবং পরিকল্পনাটাই যেন স্ট্যান্ডার্ড হয় সেটা যেমন নজর দেওয়া দরকার। পরিকল্পনা যদি আমরা বিনিয়োগ করি তাহলে কিন্তু দেখা যাবে আমার ইনভেস্টমেন্টটা কিন্তু ভালো আসবে। এখানে সবচেয়ে বড় একটা বিষয় হলো যে আমাদের প্রত্যেকটা প্রকল্প ব্যয় বা আমাদের কোনো কিছু নির্মাণ ব্যয় অনেক বেশি ছিল অন্যান্য দেশে, এটি কমাতে হবে। জি দর্শক দেখছেন এখন প্রকাশ। পলাশ ভাই, একটু ছোট্ট করে জানতে চাইবো যে আপনারা তো দেখেছেন অনিয়মগুলো আপনাদের সামনেই হয়েছে, বা আপনারা যেহেতু রেল নিয়ে কাজ করেন আপনারা মানে সব জানতেন বুঝতেন, এগুলো আপনারা কি প্রতিবাদ করতে পেরেছেন বা করেছেন কিনা ছোট করে জানতে চাইবো। প্রতিবাদের বিষয়টা যদি আসে, এটা তো সামগ্রিক রাষ্ট্রীয় বিষয়। আমরা ট্রেড ইউনিয়ন করি, শ্রমিক রাজনীতি করি, পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নের সাথে আমাদের সম্পৃক্ত থাকতে হয় শ্রমিকদের অধিকার আদায়ের জন্য। এখানে যে কথাটা বলতে চাই আমরা,
দেখেন, টেকসই উন্নয়নের যে কথাটা বলছেন বা আমরা বলি, এই বুলি দিয়ে যে উন্নয়নগুলো করা হয়, বিনিয়োগগুলো করা হয়, সেসব ক্ষেত্রে যদি আপনি সঠিক জনশক্তি তৈরি করতে না পারেন, ওই বিনিয়োগটাকে কিন্তু আপনি সাস্টেইন করবে না। এই বিনিয়োগটাকে তো আপনাকে রান করবে একটা জনশক্তির মাধ্যমে। সেই জনশক্তিগুলো ট্রেন আপ করা এবং ওদেরকে একটা ওয়েল এডুকেটেড করা ওই টেকনোলজি সম্পর্কে। আমাদের যে রেলওয়ে যে একাডেমি ছিল, আমাদের একটা নিজস্ব রেলওয়ে একাডেমি আছে চট্টগ্রামে, যেখানে আমরা এই টেকনোলজিগুলোকে নিয়ে হাইলি লেখাপড়া করার সুযোগ ছিল। কিন্তু এটা আমরা দেখলাম গত 15 বছরে এটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। মানে আমাদের ওই যে স্টাফগুলা আর ট্রেন আপ হওয়ার সুযোগ ছিল না। আমরা এইসব জায়গায় প্রতিবাদ করেছি। পাশাপাশি যতগুলো উন্নয়ন প্রকল্প হয়, দেখবেন যে এক্সটেনশন, একটা স্টেশন হলো, 2টা স্টেশন হলো, কিন্তু ওই স্টেশনগুলোতে তো আপনি পথ সৃষ্টি করতে হবে। পথ সৃষ্টি না করেই কিন্তু ওই বিনিয়োগগুলোকে আমরা উদ্বোধন করে দিই। তাহলে কি হলো? আমাদের নতুন পদও সৃষ্টি হলো না, জনসংকট সৃষ্টি হলো। তাহলে কি একজনের উপরে একাধিক চাপ চলে আসলো, কাজের চাপ, তাদেরকে রেস্ট পাচ্ছে না। বিষয়গুলো কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তাদের স্কিলনেস বের করে আনার মতো সক্ষমতা তারা কিন্তু অর্জন করতে পারতেছে না। এই টেকসই উন্নয়নের সাথে আমরা একসাথে কাজ করার মতো আমাদের সক্ষমতা আসতেছে না। দেখেন, আপনি 1985 সালে রেলওয়ে একটা নিয়োগ বিধি ছিল, যে নিয়োগ বিধিটা মোটামুটি ভালো একটা মানের ছিল। কিন্তু বিগত সরকার কি করলো? হুট করে 2020 সালে এটাকে স্থগিত করে তাড়াহুড়ো করে একটা নিয়োগ বিধি তৈরি করে ফেললো, যে নিয়োগ বিধি ভুলে ভরা, যার ফলশ্রুতিতে আজকে 24 সালেও আমরা জনবল নিয়োগ করার মতো রাস্তায় রেল এগোতে পারছে না। এবং প্রচণ্ডভাবে আমাদের, যেমন আমি নিজেও আজকে একই পদে জয়েন করে আজকে আমি 21 বছর চাকরি করতেছি। তো বিষয়টা হয়ে গেছে এরকম, এই যে নিয়োগ বিধিটা এই তাড়াহুড়ো করে যখন করলো আমলারা, তখন আমাদেরকে সম্পৃক্ত করলো না। মানে যারা ট্রেড ইউনিয়ন করে অথবা শ্রমিকদের মতামতটাও নিল না, তারা নিজেদের মতো করে ফেললো তাড়াহুড়ো করে, যে কারণে স্থবির হয়ে গেল। জনবল নিয়োগের ক্ষেত্রে পারতেছে না, তাদের প্রমোশন হচ্ছে। এগুলো সংস্কার করা দরকার। আমি আপনাকে ফিরবো, একটু যেতে চাই শামসুল হক স্যারের কাছে। স্যার, আপনার নিশ্চয়ই মনে আছে শাহজালাল বিমানবন্দরের 3rd টার্মিনাল পুরোপুরি কাজ শেষ না করেই, সেটি ব্যবহারের উপযোগী না করেই উদ্বোধন করা হয়েছিল। আপনার মনে আছে যখন পদ্মা সেতু চালু হয়, অনেকগুলো স্টেশন বাকি রেখেই সেটাও কিন্তু উদ্বোধন করা হয়েছিল। মানে এগুলো লোক দেখানো ছিল কিনা? একই সঙ্গে আমরা দেখেছি যখন মেট্রো রেল, যখন এই ছাত্র জনতার আন্দোলন চলছিল, সেখানে বিক্ষুব্ধ জনতা বা দুর্বৃত্তরা যখন হামলা করলো, সেটি পুড়ে গেল। সেটি কর্তৃত্ববাদী সরকারের প্রধান বলেছিল যে চালু করতে 1 বছর লাগবে। আমরা সেটি দেখলাম যে মাত্র 1 মাসের মধ্যেই সেটি চালু হয়ে গেল। মানে সব মিলিয়ে কি একটি কথার ফুলঝুরি ছিল কিনা গত যারা কর্তৃত্ববাদী সরকার ছিল? আর এখন এখান থেকে বের হয়ে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কি করণীয় টেকসইভাবে, ছোট্ট করে জানতে চাইব। আসলেও আমাদের ডেভেলপমেন্টের কতগুলি বিলাসী জিনিস চলে আসছিল, যে আমাদের উন্নয়নের সংস্কৃতিতে ছিল না। গুচ্ছ প্রজেক্ট ইলেকশনের আগে সফট ওপেনিং করতে হবে। আমরা যারা উন্নয়নের সাথে সরাসরি সম্পৃক্ত জানি, একটা সফট ওপেনিং করতে গেলে পরের কাজ সামনে নিয়ে আসতে হয় এবং তাড়াহুড়া করে কাজ করতে হয়, গুণগত মানের হয় না। কন্ট্রাক্টর কিন্তু খুব পছন্দ করে এই জিনিসগুলি করার জন্য, কারণ সে অনেক বেশি টাকা দাবি করে এবং সে সেই টাকাটা নিতে বাধ্য হয়। কেন? দেশের সর্বোচ্চ জন আসছে এটাকে সফট ওপেনিংয়ের জন্য। আরে ওপেনিং হবে, তার আগে আবার সফট ওপেনিং টেন্ডারের মধ্যেও তো নাই। তাহলে এই যে ইনসার্ট করে আমি গুচ্ছ প্রজেক্ট করব, তার ফলে আমরা 3rd টার্মিনালে এখনও সাফার করছি। একটা সফট ওপেনিং করতে গিয়ে কিছু পরের কাজ আগে নিয়ে আসা হয়েছে, তার জন্য অ্যাক্সিলারেশন কস্ট দিতে হচ্ছে এবং ঢালাওভাবে অ্যাক্সিলারেশন কস্ট দেখা হচ্ছে। সো আমি বলবো আমাদের উন্নয়নটা এত বেশি বিশৃঙ্খল হয়ে গেছে, এই মানসিকতাটা আগে চেঞ্জ করতে হবে। এটার জন্য আমাদের একটা বিরাট রিফর্ম করতে হবে। কে কি করতে পারবে কি পারবে না, আমি এখানে সবচেয়ে বড় বাধা দেখি এই আমলাতন্ত্রটা। এই টেকনিক্যাল কাজগুলিতে নন টেকনিক্যাল লোকরা রাজনৈতিক
প্রভুদেরকে বেশি বেশি চৌকস কিছু দেখাতে গিয়ে এরা ডিকটেট করেছে। এই টেকনিক্যাল যারা ডেভেলপমেন্ট করে তারা কিন্তু অসহায় ছিল, আর কন্ট্রাক্টর লাভ করেছে এই জায়গা থেকে। আমি বলবো পদ্মা ব্রিজের একটা ওপেনিংয়ের জন্য স্টেজ করেছে 125 কোটি টাকা দিয়ে। হোয়াট ইজ দিস? এটা টেন্ডারের কম্পোনেন্টও না। কিন্তু কারা কারা অতি উৎসাহী লোক এটাকে জৌলসপূর্ণ করার জন্য, যখন সিলেটে বন্যা চলছে তার মাঝখানে আমরা এই 125 কোটি টাকা দিয়ে একটা স্টেজ করলাম। আমার মনে হয় এই জিনিসগুলি যেন পুনরাবৃত্তি না হয়, কারণ এই মানসিকতা কিন্তু মন্ত্রণালয়ের প্রত্যেকটা লোকের ভিতরে ঢুকে গেছে যে উন্নয়ন মানে জৌলস, জৌলস মানে খরচ, খরচ মানে সবার বেনিফিট। জনগণের বেনিফিট না হোক, আমাদের বেনিফিট হবে। সো এই যে আমি উন্নয়নের মধ্যে নতুন নতুন আমি বিলাসী অনুষঙ্গ যোগ করলাম, এই জিনিসগুলির জন্য অডিট হওয়া উচিত, রিফর্ম হওয়া উচিত, এবং ডেভেলপমেন্টে মন্ত্রণালয় নন টেকনিক্যাল তারা যেন টেকনিক্যাল জিনিসের মধ্যে এসে এই প্রজেক্টের বেনিফিশিয়ারি না হয়, গাড়িগুলি ফ্রি ব্যবহার না করে ট্রেনিংয়ের নামে বিভিন্ন জায়গায় যাবে, তাহলে কিন্তু জবাবদিহিতাটা থাকে না। কে জবাবদিহি করবে? আমি তো বেনিফিটেড হয়ে গেলাম। জি স্যার, জি স্যার। এই যে সংস্কৃতি, এলোমেলো সংস্কৃতি এবং অ্যাকাউন্টেবিলিটি নাই, গুড গভর্নেন্স নাই, কার কাজ কে করছে। এবং আপনি প্রতিটা দপ্তরে যেয়ে দেখেন অনেক প্রজেক্ট ডাইরেক্টর আছে নন টেকনিক্যাল, পৃথিবীর ইতিহাসে কোথাও নাই। যারা অভিজ্ঞ তাদেরকে আনতে হবে। ডেভেলপমেন্টে আমলারা এসে পিডি হবে। আমি তো বলবো যে এই সরকার এখনই এটাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া উচিত, যারা যারা এই ধরনের কাজ করছে তাদেরকে নৈতিকতার একটা করাপশন করছেন তারা, এখান থেকে উইথড্র হওয়া উচিত। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত কথা বলার জন্য। নিশ্চয়ই আমরা স্যার আপনার সাথে আবারও অন্য একদিন যুক্ত হব। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আবার একটু জানতে চাই, আপনি কি মনে করছেন রেলের যে সংকটগুলো রয়েছে সেগুলো সমাধানে বা রেলের গতি ফিরিয়ে আনতে কি এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনগুলোকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? আমি সত্য জানাবো তো দর্শক, তার আগে নিচ্ছে আবার ছোট্ট একটি বিরতি, ফিরছে একটু পরে, সঙ্গেই থাকুন। আবারও ফিরে এলাম বিরতির পরে। কথা বলছিলাম যোগাযোগ কাঠামোর ঘূর্ণি। আমরা ছিলাম ইমরুল কায়েস পলাশ ভাই আপনার কাছে। আপনি কি মনে করছেন রেলের যে গতি ফেরাতে গত 1.5 দশকে যে পরিমাণ বিনিয়োগ হয়েছে, নিশ্চিতভাবেই সেই অনুপাতে গতি ফেরেনি? আপনি নিয়োগের কথা বলছিলেন, সেখানে নানান সংকট রয়েছে। সব মিলিয়ে কী মনে হচ্ছে কোন দিকগুলোকে এখন বেশি গুরুত্ব দিলে গতি ফিরবে? বিশেষ করে বারবার যেটি বলা হচ্ছে যে পণ্য পরিবহনে রেলকে বেশি গুরুত্ব দেয়া, সেগুলোকে কি করা উচিত বলে মনে করছেন? আপনি রাইট ওয়েতে বলছেন। পণ্য পরিবহনে আমাদের সবচেয়ে রেল লাভবান হয়। এতে আমাদের নিয়োগ, জনবল কম খরচে আমরা কিন্তু পণ্য পরিবহন করে আয়টা বেশি করতে পারি। কিন্তু যাত্রী পরিবহনও তো আমাদের করতে হবে। সেই দায়বদ্ধতা থেকে আমাদেরকে বিশেষ করে কারখানাগুলো, আমাদের যে সবচেয়ে বৃহত্তর কারখানা ছিল সৈয়দপুর, আরেকটা বৃহত্তর কারখানা চট্টগ্রামে, এটাকে কিন্তু আমরা অকার্যকর করে দিয়েছি গত 15 বছরে। উৎপাদন বিমুখতায় যে আমদানি নির্ভর সেই মন মানসিকতা, যেটা দুর্নীতিপরায়ণ চিত্রটা আমরা তুলে ধরলেন স্যারও, আমরা আলোচনা করলাম। বিদেশ থেকে আমরা আমদানি করতেছি, এই যে ক্যারেজগুলো আমদানি করতেছি, এই ক্যারেজগুলো কিন্তু মেনটেনেন্স করার জন্য আমাদের কিন্তু সেরকম জায়গা নাই, সেরকম কারখানাও নাই। আমাদের লোকোমোটিভ কারখানা একটা আছে ক্যালোকা পার্বতীপুরে, সেটারও সক্ষমতাটাকে আমাদের বৃদ্ধি করতে হবে। পাশাপাশি যেটা বললাম দক্ষ জনশক্তি, এটা কোনো বিকল্প নাই। এই আপনি উন্নয়নটা টেকসই করে রাখতে হলে এই যে নিয়োগ বিধিটা খুবই দ্রুত সময় শেষ করতে হবে। কারণ 85 নিয়োগ বিধিটা কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে মনে হয় কিছুটা টুকটাক সমস্যা ছিল। এটা আমরা সংশোধন করে এটা আমরা আপডেট করে নেওয়াটা খুবই জরুরি ভিত্তিতে করা উচিত। পাশাপাশি যেই জনবলগুলো বৃদ্ধি করা হয়েছে, সেই জনবল বৃদ্ধি করে লোক নিয়োগ করতে হবে। আর পাশাপাশি ওই যে আরেকটা বিষয়, আমরা কিন্তু আউটসোর্সিংয়ের দিকে চলে যাচ্ছি। এই আউটসোর্সিংটা স্টপ করতে হবে। দক্ষ জনশক্তি নিয়োগের মাধ্যমে রেলটা গতিশীল আনতে হবে। আসলে একটু জানতে চাই, আপনার নিশ্চয়ই মনে আছে পদ্মা সেতুর জৌলুস দেখাতে গিয়ে আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের নৌপথ অনেকটাই মৃত প্রায়,
যে পদ্মা সেতু চালু হয়েছে এর সুবিধা দেখাতে গিয়ে। তো এমন অবস্থা কিন্তু আমাদের হয়ে এসেছে গত দেড় দশক ধরে। আপনি কি মনে করছেন সংস্কার কোন জায়গা থেকে আগে শুরু করা দরকার যোগাযোগ খাতের জন্য? খুবই চমৎকার একটা পয়েন্ট বলেছেন। দেখেন, আপনি পদ্মা সেতু করলাম, যোগাযোগ ভালো করলাম, আর আরেকটা শিল্প মরে গেল, তাহলে কিন্তু আসলে উন্নয়নটা আমি ঠিক সামঞ্জস্য রাখতে পারলাম না। একটু চিন্তা করে দেখেন তো, প্যারিসে কি আপনার রাস্তা কম আছে? তাই বলে কিন্তু তাদের যেই এই প্যারিস এই যে আপনার নদীটাতে কিন্তু আপনার নৌ চলাচল বা রিক্রিয়েশন ট্রিপ কিন্তু কম হচ্ছে না। অথচ আমরা দেখেন একটা ব্রিজ করলাম, একটা মানে লঞ্চ শিল্পটা ধ্বংস হয়ে গেল। তাহলে তার মানে কিন্তু আমাদের পরিকল্পনাগুলোতে আমি কিভাবে অ্যাডজাস্ট করব, আমি এই শিল্পে যারা রয়েছে তাদেরকে আমি কীভাবে আরও মানে কাজে লাগাবো। সমন্বিত উদ্যোগ মানে কি? মানে হচ্ছে যে আমি রাস্তাকেও রাখবো, আমার নৌপথটাকেও সচল রাখবো, রেলকেও রাখবো এবং এয়ারকেও কানেক্ট করবো। তাহলে না আমি দেখা যাবে যে আমি সামগ্রিকভাবে উন্নয়ন করবো। আদারওয়াইজ দেখা যাবে আমরা বারবার যদি আমরা ইয়েতেই চলে যাই, কি জানি বলে, রাস্তায় চলে যাই। হ্যাঁ, একটা বিষয় খেয়াল রাখতে নতুন দিনে, সেটা হচ্ছে যে যারা প্রকল্প দেয় তারা চায় রাস্তা কেন্দ্রিক বিনিয়োগ করতে অনেক সময়। কেন? তাদের দেশে তৈরি গাড়িটা চলবে ওই রাস্তায়, গাড়ি বিক্রি হবে, অনেক ক্ষেত্রেই তাদের একটা ইন্টেনশন থাকে। এই ব্যাপারগুলো কিন্তু আমাদের একটু সচেতন হতে হবে এই কাজগুলো, এবং মানুষকে ট্রেনিং দিতে হবে। মানব সম্পদটা ডেভেলপ করাটা খুব প্রয়োজন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ ইমরুল কায়েস পালভি আপনাকেও। দর্শক, আমরা কথা বলছিলাম পুরো যোগাযোগ খাতকে সামনে এগিয়ে নিতে যে উন্নয়ন হয়েছে সেটি আরও কীভাবে টেকসই করা যায় এবং যে প্রকল্পগুলো নেওয়া হয় সেটি কীভাবে পুরোপুরি ব্যবহার উপযোগী করে যে অর্থের একটি ব্যাপক অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশের উন্নয়নের যে খরচ সেটি 10 থেকে 12% পর্যন্ত বেশি হতো বাংলাদেশে, সেটি কীভাবে কমিয়ে এনে পুরো যোগাযোগ খাতকে টেকসইভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় তা নিয়ে আমরা কথা বলছিলাম। এখানে কিন্তু একটি বিষয়ে সবাই বলেছেন, আমাদের যে 3 জন অতিথি ছিলেন, আসলে উন্নয়ন যে প্রকল্প বা উন্নয়ন যে পরিকল্পনা সেটি যাতে টেকসইভাবে হয় এবং খরচ কীভাবে কমিয়ে এনে এর সঙ্গে যারা অভিজ্ঞ পরিকল্পনাবিদ, প্রকৌশলী তাদেরকে এর সঙ্গে যুক্ত করে যদি করা যায় তাহলেই কেবলমাত্র এই যে যোগাযোগ খাত সেটি টেকসইভাবে এগিয়ে যাবে। নিশ্চয়ই সে প্রত্যাশা আমরা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।